প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি জৈব যৌগ, অর্গানিক কেমিস্ট্রি। জৈব যৌগ বলতে আমরা কি বুঝব? একটা সময় ছিল, কেমন অনেক আগে, যে সময়টাতে বিজ্ঞানীরা, মানুষ সবসময় চিন্তা করত যে পৃথিবীতে পদার্থ বা যৌগ দুই ধরনের। পদার্থ বা যৌগ কয় ধরনের? দুই ধরনের। তাদের মতে যে সকল যৌগ মাটির নিচে পাওয়া যায়, কম্পাউন্ডস ফাউন্ড ফ্রম দি আর্থ ক্রাস্ট, খনি আকারে মাটির নিচে আকরিক আকারে পাওয়া যায় যে সকল পদার্থ বা যৌগ, তাদেরকে সেই সময়ে বিজ্ঞানীরা নাম দিচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড বা অজৈব যৌগ। আরেক ধরনের কম্পাউন্ড যারা জীবন্ত বস্তু থেকে পাওয়া যায়, ফ্রম দি লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম থেকে আসছে অর্গানিক শব্দটা, অর্থাৎ ডেড অ্যানিম্যাল, প্ল্যান্টস, কেমন অ্যানিম্যাল প্ল্যান্টস, তাদের ওয়েস্ট থেকে, তাদের মৃত দেহ থেকে, অথবা জীবন্ত বস্তু থেকে, হ্যাঁ, যে সকল যৌগ বা পদার্থ পাওয়া যায়, সেই লিভিং অর্গানিজম থেকে আসছে কি অর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কম্পাউন্ড। আর ওই লিভিং অর্গানিজম থেকে অর্গানিক শব্দটা আসছে। এটা অনেক আগের একটা কথা। তাহলে আরেক ধরনের পদার্থ, তাদেরকে আমরা বলবো অর্গানিক কম্পাউন্ড। তাহলে ওই সময়টাতে শুধু দুইটা বস্তুতে ভাগ করছে সকল যৌগকে। যে সকল যৌগ মাটির নিচে পাওয়া যায় তারা হচ্ছে ইনঅর্গানিক, মানে আকরিক আকারে, খনি আকারে পাওয়া যায়। আর যে সকল যৌগ লিভিং অর্গানিজম বা জীবন্ত বস্তু থেকে পাওয়া যায় তা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস। এবং অর্গানিক কম্পাউন্ডস কি হবে, সেই সময়টাতে একজন বড় বিজ্ঞানী, অনেক বড় ধরনের বিজ্ঞানী ছিল, সবাই তার নাম নিতে ভয় লাগতো, এমন একটা বিজ্ঞানী। তার নাম ছিল ভার্জিলিয়াস। সে ভার্জিলিয়াস তার একটা তথ্য দিছে। সেই তথ্যের নাম হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। ভাইটাল ফোর্স থিওরি, বাংলা যেটাকে আমরা জানি প্রাণ শক্তির মতবাদ। সেই ভাইটাল ফোর্স থিওরিতে ভার্জিলিয়াস বলছে সে সকল যৌগই অর্গানিক যাদেরকে জীবন্ত বস্তু থেকে পাওয়া যাবে, আর অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগকে কখনোই ইনঅর্গানিক কম্পাউন্ড বা ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব না। মানে অর্গানিক কম্পাউন্ড ক্যান নট বি সিনথেসাইজড ফ্রম দি ইনঅর্গানিক কম্পাউন্ড, মানে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব না। এবং ল্যাবেও প্র্যাকটিক্যালি তুমি জৈব যৌগ তৈরি করতে পারবে না, এবং জৈব যৌগ শুধু জীবন্ত বস্তুর মধ্যে থাকবে। এটাই ছিল তার ভাইটাল ফোর্স থিওরি। এবং সে বলছে, সে সময় অন্যান্য বিজ্ঞানীরা মানছে তার কথা, কারণ ভার্জিলিয়াস অনেক বড় একটা নাম ছিল যে পৃথিবীতে পদার্থ দুই ধরনের, ইনঅর্গানিক, অর্গানিক। কিন্তু সেই সময়ে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ভোলার। হি ওয়াজ এ জার্মানি বিজ্ঞানী ভোলার। সে ল্যাবরেটরিতে কিছু একটা করতেছিল ল্যাবরেটরিতে। সে অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিচ্ছিল। এটা ইনঅর্গানিক, কারণ আমরা জানি সায়ানাইড, আইসোসায়ানাইড, কার্বনেট, বাইকার্বনেট, এগুলো ইনঅর্গানিক। ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে প্রথম ভোলার তাপ দিয়ে ল্যাবরেটরিতে ইউরিয়া তৈরি করছে। যখনই ইউরিয়া ল্যাবরেটরিতে তৈরি হয়ে গেল, তখনই কেমিস্ট্রিতে একটি আলোড়ন তৈরি হয়ে গেল। কারণ ভার্জিলিয়াসের এই ভাইটাল ফোর্স থিওরি তখন মানুষ মানত, অনেক মানত। যখনই এই বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়ে গেছে, অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়েছে ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে, সাথে সাথে ভার্জিলিয়াসের তথ্যের মধ্যে একটা ধাক্কা লাগছে। ভার্জিলিয়াসের তথ্যের মধ্যে একটা ধাক্কা লাগছে। আর অনেক বিজ্ঞানী, যেমন কোল, আরেকজন বিজ্ঞানী কোল, সে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে ফেলছে ল্যাবরেটরিতে।
আর অনেক বিজ্ঞানীরা আরও অর্গানিক কম্পাউন্ড ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে তৈরি করছে, এবং সাথে সাথে এই ভাইটাল ফোর্স থিওরিটা কলাপস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তা আমরা একটা জিনিস লক্ষ্য করি, যেই অর্গানিক শব্দটা আসছে লিভিং অর্গানিজম থেকে, মানে নামকরণ অর্গানিক শব্দটা আসছে, অর্গানিক মানে একদম জীবন্ত বস্তু, মানে লিভিং সাবস্টেন্স থেকে আসবে, তার নামটা এখানে নষ্ট হয়ে যায়। ইনঅর্গানিক থেকে অর্গানিক তৈরি করা যায়। তারপরেও ট্রেডিশনালি ঐতিহ্যগতভাবে যেহেতু আগেই এই রসায়নের নামকরণ হয়ে গেছে, তাই এই নামটা আর চেঞ্জ হয় নাই, অর্গানিকই রয়ে গেল। কিন্তু এখন আর আমরা জানবো না যে শুধু লিভিং অর্গানিজমই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, মানে অর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কম্পাউন্ডগুলো ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে তৈরি করা যায়। এই জন্যই আধুনিক জৈব রসায়নের জনক বলা হয় ফ্রেডারিক ভোলারকে, এবং এটা জৈব যুগে একটি যুগান্তকারী আলোড়ন তৈরি করছে। এখন আমরা জৈব যৌগকে ডিফাইন কিভাবে করব, সংজ্ঞায়িত কিভাবে করব? সংজ্ঞায়িত করার ক্ষেত্রে অনেকেই বলে অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ হচ্ছে কার্বনের যৌগ। অনেকে এভাবে লেখে যে অর্গানিক কম্পাউন্ডস আর কার্বন কম্পাউন্ডস, অথবা অনেকে বলে স্টাডি অফ কার্বন কম্পাউন্ডস ইজ অর্গানিক কেমিস্ট্রি, মানে কার্বনের যৌগগুলোকে নিয়ে আলোচনা করাই হচ্ছে জৈব যৌগ। কিন্তু এই ডেফিনেশনটা খুবই উইক একটা ডেফিনেশন। কেন উইক ডেফিনেশন? কারণ অনেক যৌগ আছে কার্বনের যা জৈব যৌগ না, যেমন কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, কার্বনেট, কেমন বাইকার্বনেট, কেমন তারপর সায়ানাইড, কেমন আইসোসায়ানাইড, এগুলো কিন্তু ইনঅর্গানিক, কার্বনের কম্পাউন্ড কিন্তু ইনঅর্গানিক। তাই শুধু কার্বনের যৌগই জৈব যৌগ, এটা হবে ডেফিনেশন, তবে খুবই উইক একটা ডেফিনেশন। তাহলে জৈব যৌগকে কীভাবে সংজ্ঞায়িত করব? আমরা জৈব যৌগকে বলতে প্রধানত জানব হাইড্রোকার্বন। জৈব যৌগ মানেই হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক, মানে হাইড্রোজেন এবং কার্বন নিয়ে যে যৌগগুলো তৈরি হবে, হাইড্রোজেন এবং কার্বন নিয়ে তৈরি করবে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে যেগুলো তৈরি হয় তাদেরকে বলি জাতক, ডিরাইভেটিভস, হাইড্রোকার্বনের জাতক। তা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহের রসায়নকে আমরা বলবো জৈব রসায়ন। তোমরা খাতায় লেখো এটা, হাইড্রোকার্বন এবং দি ডিরাইভেটিভস অফ হাইড্রোকার্বন, ডিরাইভেটিভস অফ হাইড্রোকার্বন, কার্বন আর অর্গানিক কম্পাউন্ড। তাহলে আমরা জানব জৈব যৌগের প্রধান সংজ্ঞা যে হাইড্রোজেন এবং কার্বন কম্বাইন হয়ে তৈরি করবে হাইড্রোকার্বন, যেমন মিথেন, ইথেন সকলেই হাইড্রোকার্বন। এবং এই হাইড্রোকার্বন থেকে যদি নতুন যৌগ পাই তারা হচ্ছে জাতক। তাহলে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহের রসায়নকে আমরা বলবো জৈব রসায়ন। এখন একটা প্রশ্ন থেকে যায় যে স্যার, কার্বনকে নিয়ে আমরা আলোচনা করতেছি, কার্বনের কম্পাউন্ডে তো হাইড্রোকার্বন, কেন কার্বন? আমরা তো জানি যে পর্যায় সারণীর দিকে যদি আমরা তাকাই, এটা যদি পর্যায় সারণী হয় তা আমরা জানি এখানে 118টা পরমাণু আছে। শুধু কার্বনকে নিয়েই আমরা স্টাডি করব কেন? আমরা জানি এই 118টার মধ্যে কার্বনই এত গুরুত্বপূর্ণ কেন? আর কার্বনকে নিয়ে আলাদা একটা ব্রাঞ্চ তৈরি করা হয়েছে, শাখা তৈরি করা হয়েছে রসায়নের, জৈব রসায়ন একটা আলাদা শাখা। কেন কার্বন এত গুরুত্বপূর্ণ কেন? এটাই সবচেয়ে মানে ভিতরে আসার মতো একটা প্রশ্ন, কেন কার্বন? এটার সহজ উত্তর হচ্ছে কার্বনের কিছু স্পেশাল প্রপার্টি, কার্বনের কিছু বিশেষ গুণ আছে, প্রপার্টি আছে, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বা গুণ, যেটা অন্য এই 118টা এলিমেন্ট কারোর মধ্যে দেখা যায় না, শুধু কার্বনের মধ্যে দেখা যায়।
এই জন্যই কার্বনের বিশালতা অনেক, এর যৌগের সংখ্যা অনেক। তুমি যদি জৈব যৌগের সংখ্যা হিসাব করো তাহলে দেখা যায় জৈব যৌগের সংখ্যা হচ্ছে 80 লাখ, ওভার 8 মিলিয়নস, কোটি কোটি যৌগ। পুরো অর্গানিক যৌগকে যদি এক পাশে রাখো আর ইনঅর্গানিক যৌগকে যদি এক পাশে রাখো তাহলে এই অর্গানিককে অনেক বড় দেখা যাবে। এবং অর্গানিক কেমিস্ট্রি আমাদের সব জায়গায়, উই স্টার্ট আওয়ার ডে ফ্রম অর্গানিক কম্পাউন্ডস। আমরা যে টুথব্রাশ ব্যবহার করি অর্গানিক, আমরা যত ধরনের ঔষধ, ফার্মাসিউটিক্যালস, যত ধরনের ওষুধ খাই তা হচ্ছে অর্গানিক। এই যে আমাদের কাপড়, সিনথেটিক ফাইবার, অর্গানিক। আমাদের প্রোটিন, আমরা যে এই কথা বলতেছি, যে শক্তিটা তৈরি হচ্ছে তা কার্বোহাইড্রেট জাতীয় একটা অর্গানিক কম্পাউন্ড আমরা নিচ্ছি, সেই কার্বোহাইড্রেট থেকে আমরা শক্তি পাচ্ছি। এই যে আমি চোখেতে দেখতেছি, এই চোখে কেন দেখতে পাচ্ছি? কারণ চোখের মধ্যে রেটিনালাম নামক এক কম্পাউন্ড তৈরি হয় বিক্রিয়ার মাধ্যমে, যার জন্য আমি দেখতে পাই। আমাদের লাইফই হচ্ছে অর্গানিক, উই আর অর্গানিক কম্পাউন্ড, এভরিওয়ার ইজ অর্গানিক কম্পাউন্ড। এবং এটার অর্গানিক যৌগ নিয়ে আলোচনা, রিসার্চ সবসময় চলতে আছে, সবসময় চলতে আছে। সকল রিসার্চকে যদি একপাশে রাখো অর্গানিক, আর সকল রিসার্চ ইনঅর্গানিককে যদি একপাশে রাখো তাহলে অর্গানিক অনেক বড় হবে, অনেক বেশি অর্গানিক কম্পাউন্ডস। তো শুধু কার্বনের রসায়ন, কার্বন এত এত যৌগ তৈরি করতে পারে কেন? সেই কেনর উত্তর, হ্যাঁ, বা কেন অর্গানিক কম্পাউন্ডসগুলো এত বিশাল বা এত বিশাল যৌগ কেন তৈরি করে কার্বন, তার বিশেষ কারণগুলো নিয়ে এখন আলোচনা করব। কারণগুলো যদি আমরা লক্ষ্য করি তা হচ্ছে কার্বনের বৈশিষ্ট্য। কার্বন হচ্ছে কিং, রাজা। যৌগ তৈরি করার ক্ষেত্রে কিছু স্পেশাল প্রপার্টিস আছে। কি কি প্রপার্টিস লক্ষ্য করা সবাই? কার্বন একমাত্র কম্পাউন্ড যেটা পরপর যুক্ত হয়ে সরল শিকল যৌগ তৈরি করতে পারে। কার্বনের সাথে যুক্ত হয়ে সরল শিকল যৌগ তৈরি করতে পারে। আবার কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে শাখায়িত শিকল তৈরি করতে পারে। তাহলে কার্বন সরল শিকল যৌগ তৈরি করতে পারে, শাখায়িত শিকল যৌগ তৈরি করতে পারে। এই কার্বন আবার চাক্রিক রিং তৈরি করতে পারে, রিং বা চাক্রিক যৌগ তৈরি করতে পারে। সে একক বন্ধনের যৌগ তৈরি করতে পারে, আবার দ্বিবন্ধনের যৌগ তৈরি করতে পারে। সে হাইড্রোজেনের সাথে কম্বাইন হইতে পারে, কেমন? সে অক্সিজেনের সাথে কম্বাইন হইতে পারে, সে নাইট্রোজেনের সাথে কম্বাইন হতে পারে। এই যে ডাইভার্সিটি, বৈচিত্র্য একটা অ্যাটমের মধ্যে, এই যে বৈচিত্র্যটা, সে সরল শিকল যৌগ, বড় বড় লম্বা লম্বা চেইন বা লম্বা লম্বা যৌগ তৈরি করতে পারে, কেমন? শাখায়িত শিকল যৌগ তৈরি করতে পারে। এই স্পেশাল প্রপার্টি কার্বন ছাড়া আর কেউ দেখাতে পারে না। এই প্রপার্টির নাম হচ্ছে কেটিনেশন। এই যে নতুন নতুন শিকল তৈরি করার যেই ধর্মটা, এটা শুধু কার্বনই পারে। আর এই ধর্মটাকে নাম বলবো আমরা কেটিনেশন। কেটিনেশনের ডেফিনেশন কি বলবো? যে কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে সরল শিকল যৌগ তৈরি করতে পারে, শাখায়িত শিকল যৌগ তৈরি করতে পারে, চাক্রিক যৌগ তৈরি করতে পারে, একক বন্ধনযুক্ত যৌগ তৈরি করতে পারে, দ্বিবন্ধনযুক্ত যৌগ তৈরি করতে পারে, নিজেদের মধ্যে যুক্ত হতে পারে, অন্য পরমাণুর সাথে যুক্ত হতে পারে। এই যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, এই সকল বৈশিষ্ট্যকে একত্রে আমরা বলবো কেটিনেশন। তো কেটিনেশন হচ্ছে জৈব যৌগ বিশাল সংখ্যায় হওয়ার বা প্রাচুর্যতার একটা কারণ। আরেকটা প্রধান কারণ, গুরুত্বপূর্ণ, কেন কার্বন এত এত যৌগ তৈরি করতে পারে, সেই প্রধান কারণটা হচ্ছে আইসোমারিজম। প্রথমে বলি কেটিনেশন, আরেকটা হচ্ছে সমানুতা, আইসোমারিজম। সমানুতা কি? বৈচিত্র্য, মানে একই যৌগ, একই আণবিক সংকেত একই থাকবে কিন্তু ভিন্ন ভিন্ন যৌগ। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দেখাই, C2H6O, এর একটা সংকেত, কেমন? এখানে 2টা কার্বন, 6টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন, কিন্তু এর যৌগ কিন্তু 2টা। আমরা যদি লিখি CH3O CH3, এটা ইথার। আর এটা আরেকটা যৌগ CH3 CH2OH, অ্যালকোহল তৈরি করতে পারে। মানে একই আণবিক সংকেত একই, কিন্তু যৌগ কি 2টা। এই যে বৈচিত্র্য, একই সংকেত, তার মলিকুলার ফর্মুলা ইজ সেম, বাট স্ট্রাকচার, ফাংশনাল গ্রুপের ভিন্নতা। এটা ইথার, এটা অ্যালকোহল।
এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যকে বলবো আইসোমেরিজম। আমরা 10 ধরনের আইসোমেরিজম করব। চেইন আইসোমেরিজম, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, পজিশন আইসোমেরিজম, টোটোমারিজম, মেটামারিজম, অপটিক্যাল আইসোমেরিজম, কেমন, জিওমেট্রিক আইসোমেরিজম বা স্টেরিও আইসোমেরিজম। এই যে বৈচিত্র্যগুলো তা শুধু কার্বনেই দেখাতে পারে, আর কোনো অ্যাটম দেখাতে পারে না। আরেকটা কার্বনের বৈশিষ্ট্য যৌগের, তা হচ্ছে পলিমারাইজেশন। পলিমারাইজেশন, পলিমার, বড় বড় পলিমার তৈরি করতে পারে। যেমন নাইলন, সিনথেটিক ফাইবার, নাইলন সুতা, এটা একটা পলিমার। অনেকগুলো কার্বন পরপর 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 যুক্ত হয়ে বড় বড় যৌগ তৈরি করতে পারে। এই পলিমারাইজেশন আবার 2 ধরনের। একটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ, কনডেনসেশন পলিমারকরণ বিক্রিয়া, আর একটা হচ্ছে সংযোজন, এডিশন পলিমারাইজেশন রিয়েকশন। আমরা টেফলন, পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি, নাইলন, কেমন, অনেক অনেক জৈব যৌগ পাবো। আমাদের যে প্রোটিন, অ্যামিনো অ্যাসিডের পলিমার, আমাদের চুল ক্যারাটিন পলিমার, প্রোটিন। সো পলিমার সব জায়গায়। এই যে পলিমার তৈরি করতে পারে, এটাও কার্বনের একটা প্রপার্টি এবং কার্বনের বিশালতার একটা কারণ, কেমন। তো কার্বন এবং কার্বন কি কি প্রপার্টিস দেখায়, যদি জিজ্ঞেস বা পরীক্ষায় আসে যে কার্বনের যে বিশালতা, কার্বনের জৈব যৌগ হওয়ার পিছনে কারণ কি, তা আমরা বলবো এর প্রাচুর্যতা বা বিশালতা বা বৈশিষ্ট্যের প্রধান কারণ কেটিনেশন, আইসোমারাইজেশন আর পলিমারাইজেশন। এই 3টাই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য কার্বনের, কেমন। এখন আমি তোমাদের সাথে এই কার্বনের যে এত এত কম্পাউন্ড, 80 লক্ষের অধিক কম্পাউন্ড, এদেরকে মনে রাখবো কীভাবে। তো কার্বনের এই বিশাল সংখ্যাকে মনে রাখার জন্য তাকে আমার শ্রেণীবিন্যাস করতে হবে, মানে ক্লাসিফিকেশন করতে হবে, এবং তাকে নামকরণ করতে হবে, নোমেনক্লেচার করতে হবে। এই যে এর বিশালতা 80 লক্ষের অধিক, ওভার 8 মিলিয়নস, এত এত যৌগ, তাদেরকে কিভাবে মনে রাখবো? তার জন্য দরকার 2টা জিনিস। একটা হচ্ছে তাদের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে তাদের নোমেনক্লেচার।